বার্সেলোনা দলের জন্য দুর্দান্ত পারফরমেন্সের পর তাকে প্রথমবারের মতো স্পেন জাতীয় দলে ডাকা হয়। কিলিয়ান এমবাপ্পে বর্তমানে কঠিন সময় পার করছেন। ইমরুল কায়েস সাগরের শেষটা হলো বল হাতে। খেলাধুলার জগৎ বৈচিত্র্যময়, সেই বৈচিত্র্যময় জগতের ভিন্ন সব গল্প নিয়ে আমি চলে এসেছি শাহানা পারভিন নূপুর। থাকছি খেলা একাত্তরের নিয়মিত আয়োজন টাইম আউটে। বার্সেলোনা দলের জন্য দুর্দান্ত পারফরমেন্স করে প্রথমবারের মতো ডাক পেলেন স্পেন জাতীয় দলে। ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগে তার অভিষেক হয়। 69 মিনিট পরেই তাকে বদলি প্লেয়ার হিসেবে নামানো হয়। দেখুন নাবিদ আব্দুল্লাহর করা রিপোর্টে। কয়েক মাস আগেও মার্ক কাসাদো নামটি খুব পরিচিত ছিল না। হান্সি ফ্লিকের অধীনে দল গড়ার পর ফ্লিক পুরো দলের সাথে কাজ শুরু করেন। সার্জিও বুস্কেটসে চলে যাওয়ার পর বার্সেলোনার মিডফিল্ডে সেই ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গাটি খালি পড়ে গিয়েছিল। ফ্লিক তরুণদের নিয়ে কাজ শুরু করেন। লামাসিয়ার প্রতিভাবান খেলোয়াড় মার্ক বের্নালকে সেই সিঙ্গেল পিভিট পজিশনে খেলানো শুরু করেন। বের্নাল দুর্দান্ত খেলছিলেন, এমন মনে হচ্ছিল বার্সেলোনা অবশেষে সেই খেলোয়াড়কে পেয়েছে যার খুবই প্রয়োজন ছিল। কিন্তু বার্সেলোনার ভাগ্য সহায়ক ছিল না। বের্নাল এসিএল ইনজুরির কারণে পুরো মৌসুমের জন্য দল থেকে ছিটকে পড়েন। সমর্থক ও কোচিং স্টাফ হতাশ হয়ে পড়েন এবং বাকি মৌসুম কিভাবে কাটাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। ফ্লিক পুরো দলের সাথেই কাজ করতেন, নিয়মিত বার্সেলোনা অ্যাথলেটিক্সের উপরেও নজর রাখতেন। তাই তিনি খেলোয়াড়দের প্রোফাইল এবং খেলার ধরন সম্পর্কে ভালোভাবে জানতেন। এখানেই আসে মার্ক কাসাদোর নাম। কাসাদো যখন জাভি হার্নান্দেজ কোচ ছিলেন তখন থেকেই দলে ছিলেন। জাভি তাকে কয়েক ম্যাচে সুযোগও দিয়েছিলেন, কিন্তু তিনি নিজেকে প্রমাণ করতে পারেননি। কিন্তু ফ্লিক তার উপরে বিশ্বাস রাখেন। তিনি কাসাদোকে প্রথম একাদশে খেলানো শুরু করেন। এরপর থেকে কাসাদো দুর্দান্ত খেলতে থাকেন। তিনি ডিফেন্সিভ কাজে দৃঢ় ছিলেন এবং বল পায়ে খুবই ভালো ছিলেন। তিনি অনেক গুরুত্বপূর্ণ পাস দিয়েছেন। বার্নাবিউতে এল ক্লাসিকোতে তিনি একটি দুর্দান্ত অ্যাসিস্টও করেছিলেন। এল ক্লাসিকোতে বার্সেলোনার প্রথম গোলটি সম্পূর্ণরূপে তারই কৃতিত্ব। বার্সেলোনা দলের জন্য দুর্দান্ত পারফরমেন্সের পর তাকে প্রথমবারের মতো স্পেন জাতীয় দলে ডাকা হয়। ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগে তার অভিষেক হয়। 69 মিনিটে তাকে বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয়। সুইজারল্যান্ডের বিপক্ষে তিনি স্পেনের হয়ে প্রথমবারের মতো শুরু করেন। বিকল্প খেলোয়াড় হওয়া থেকে তিনি বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন এবং জাতীয় দলে ডাক পেয়েছেন। এই তরুণের জন্য এটি একটি অসাধারণ যাত্রা। এটি তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অপরিসীম প্রতিভার ফল। তার উত্থানের সাথে স্পেনের মিডফিল্ড আমাদের কিছু মনে করিয়ে দেয়। জাভি, ইনিয়েস্তা এবং বুস্কেটসের সেই বিশেষ ত্রয়ী। ভবিষ্যতে আমরা আশা করতে পারি যে পেদ্রি, গাভি এবং কাসাদো স্পেনকে আবারও মহান করবে। তারা স্পেনের মহান মিডফিল্ড ত্রয়ীর উত্তরসূরি হতে পারবে। নাবিদ আব্দুল্লাহ, খেলা একাত্তর। সাদা পোশাকের শেষ বল না, ব্যাট হাতে নয়, ইমরুল কায়েস সাগরের শেষটা হলো বল হাতে। শেষ মুহূর্তেও তিনি ফ্রেমে, সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। দেখুন বিস্তারিত। সাদা পোশাকের শেষ বল না, ব্যাট হাতে নয়, ইমরুল কায়েস সাগরের শেষটা হলো বল হাতে। শেষ মুহূর্তেও তিনি ফ্রেমে, সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু তিনি। শেষ বলটা করলেন, জিতে গেল প্রতিপক্ষ। তিনি কখনোই তেমন একটা বোলিং করেন না, কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটের নিজের বিদায়ী ম্যাচে কেন যেন বল হাতে নিলেন। যেন শেষবারের মতো নিজেকে উজাড় করে দেওয়ার একটা শেষ চেষ্টা। সেই চেষ্টায় শেষ ম্যাচের অন্তিম মুহূর্তেও তিনি থাকলেন। খেলা শেষ হলো, সতীর্থ ও প্রতিপক্ষরা একে একে হাত মেলালেন ইমরুল কায়েসের সাথে। ক্রিকেটের লঙ্গার ভার্সনের আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দিলেন তিনি। শেষটা হলো সতীর্থদের কাঁধে চড়ে। এনামুল হক বিজয় আর শেখ পারভেজ জীবনের কাঁধে চড়ে ফিরলেন ড্রেসিং রুম পর্যন্ত। হাত মেলালেন নির্বাচক আব্দুর রাজ্জাকের সাথে। ইমরুলের বিদায় দেখতে আসা তুষার ইমরানও তাকে জড়িয়ে ধরলেন। ব্যাস, শেষ হয়ে গেল বাংলাদেশ ক্রিকেটের ইমরুল কায়েস অধ্যায়ের। অন্তত সাদা পোশাকে তো বটেই। পেছনে পড়ে থাকলো ৮,০০০ ছুঁই রান আর ২০টা সেঞ্চুরির গল্প। আরও থাকলো অসংখ্য পাওয়া আর না পাওয়ার বেদনা। শেষ দুটো দিনে তিনি যতটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন, এতটা আগ্রহ গোটা ক্যারিয়ার জুড়েই কোনোদিন কেউ তাকে নিয়ে দেখায়নি। বাংলাদেশ ক্রিকেটের এতটাই অনাদরের সন্তান যিনি। আদর বা সমাদর পাওয়ার জন্য কখনোই তিনি নিজেকে যোগ্য দাবিদার হিসেবেও প্রতিষ্ঠিত করতে পারেননি। তাকে কিংবদন্তি বলা যাবে না। বাংলাদেশের ইতিহাসের সেরা ২০ বা ৪০ ক্রিকেটারের নাম নিলেও তিনি থাকবেন না। তবে ইমরুল কায়েস একটা ম্যাটার ছিলেন। তার নামটা নিলে একটা দুঃখ জাগানিয়া গানের সুর উঠত, একটা অভাব, গ্লানি, গঞ্জনা বা আক্ষেপের গন্ধ পাওয়া যেত। ঠিক যেন মধ্যবিত্ত সংসারের সেই আন্ডাররেটেড ছেলেটার গল্প, যেখানে সুযোগ না পাওয়ার আক্ষেপ নিয়ে অনেক গাল গল্প হতে পারে। বিদায় বেলাতেও ইমরুল কায়েসের সাথে এই আক্ষেপের গাল গল্প যোগ হলো। যিনি পারতেন বটে, কিন্তু কখনোই নিজের সমসাময়িকদের মধ্যে প্রথম স্থান অধিকার করা হলো না। ক্লাসের সেই মিডিয়কার ছেলেটা শেষটাও হলো মিডিয়কারই। শেষ ম্যাচও ২ ইনিংস মিলিয়ে করেন মোটে ১৭ রান। এই ১৭ রান দিয়ে আর যাই হোক ১৭ বছরের সংগ্রামকে প্রকাশ করা যায় না।
রবিউল ইসলাম রনি, খেলা ৭১। বিশ্বসেরা ফুটবলারদের একজন তিনি, তারুণ্যেই জিতে গিয়েছেন বিশ্ব ফুটবলের মন, অথচ সেই কিলিয়ান এমবাপ্পেই এখন কঠিন সময় পার করছেন। বিশ্বসেরা ফুটবলারদের একজন তিনি, তারুণ্যেই জিতে ফেলেছেন বিশ্ব ফুটবলের মন, অথচ সেই কিলিয়ান এমবাপ্পে বর্তমানে কঠিন সময় পার করছেন। এক সময় তার দাপটে খেলা দর্শকদের মুগ্ধ করেছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সের ধার কিছুটা কমে গেছে। এমবাপ্পে সাম্প্রতিক এই পতন তার ক্লাব এবং দেশীয় দলের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশমও স্বীকার করেছেন। আধুনিক ফুটবলারদের জীবন কঠিন হয়ে পড়েছে, যেখানে অতিরিক্ত চাপ, সামাজিক যোগাযোগ মাধ্যমের নজরদারি এবং ঘন ঘন ম্যাচের সময়সূচি তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। দেশাম এমবাপ্পের সমস্যা স্পষ্টভাবে উল্লেখ না করলেও তিনি ইঙ্গিত করেছেন যে একজন স্ট্রাইকার হিসেবে খেলা তার জন্য কঠিন হতে পারে। রিয়াল মাদ্রিদের তারকা করিম বেনজেমাও একই মত পোষণ করেন। রিয়াল মাদ্রিদেও দেখা যায় ভিনিসিয়াস জুনিয়রের উপস্থিতিতে এমবাপ্পেকে স্ট্রাইকার হিসেবে খেলতে হচ্ছে। তার জন্য এই বিষয়টি আরও জটিল হয়ে পড়েছে। যদিও এমবাপ্পে উইংয়ে খেলতে পারে, তবে তার সেরা পারফরমেন্স আসে যখন তাকে স্বাধীনভাবে খেলার সুযোগ দেওয়া হয়। এই সমস্যাগুলো সত্ত্বেও এমবাপ্পে এখনও বিশ্বমানের একজন ফুটবলার। সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্সের ধারাবাহিকতা যদিও কিছুটা কমে গেছে, কিন্তু তার প্রতিভা অবিস্মরণীয়। তিনি তার নতুন ভূমিকায় মানিয়ে নিতে পারবেন, আবারও তার সেরা ফর্মে ফিরিয়ে আনতে পারবেন কিনা তা সময়ই বলবে।